আমরা এই তিনজন ঘরে ফিরে যাইনি, অন্তত এটা কেউ বলতে পারবে না। যখন যে প্রয়োজনে দল আমাদেরকে যে দায়িত্বগুলো দিয়েছে আমরা চেষ্টা করেছি একদম 100% বিবেককে আপনার শক্তিশালী রেখে। আমরা কিন্তু জেল জুলুম হুলিয়া এইসবের ভয় করি নাই। অনেক সময় আমাদের সহকর্মীরা, আমাদের সিনিয়র নেতারা আমাদেরকে যে সামনের কাতারে রেখেছে, অনেক সময় নিজের সেই সেফটির জন্য নারীদেরকে যেভাবে রাখা হয় কিংবা নিজেরা যে কাজটা করতে পারে না সেই কাজটা করার জন্য আমরা কিন্তু আমাদের সমস্ত মেধা দিয়ে, আমাদের সমস্ত প্রাণচাঞ্চল্য দিয়ে যে আমরা এই কাজটা করেছি। আমরা লেখাপড়া করেছি প্রাতিষ্ঠানিকভাবে, কিন্তু আমরা কখনো আলাদা চাকরির জন্য যাইনি, কোনোখানে ওরকম ধান্দার জন্য যাইনি যে দলের জন্য নিজেকে সঁপে দেওয়া একরকম বলতে পারেন। যেহেতু আমি চাকরির অ্যাপ্লিকেশন করি নাই এবং আমার বিশ্বাসী তিনজনের কেউই এরকম করে নাই, সেহেতু আমরা তো দলের জন্য খাটবো। এটা একটা প্রাতিষ্ঠানিকভাবে আমরা কাজ করেছি দলের। সত্যি কথা, মানুষ যেমন 1, 2, 3 থেকে মাস্টার্স করে বা আরো কিছু করে, আমরা ঠিক এইভাবেই করেছি। কিন্তু আমরা অবাক হয়ে যাই, সব মানুষের বয়স বাড়ে, আমাদের বয়সটা বাড়ে না। এখানে কোথায় যেন আমরা আটকে থাকি। একজন শিশু শিল্পীর যেমন পরিপূর্ণভাবে বড় হওয়ার পরেও অনেক সময় জনগণের দৃষ্টিতে শিল্পী হতে পারে না, আমাদেরও মনে হয় এই অবস্থা। আমরা তিনজনই ছাত্রদল করা। ছাত্রদল করার পরে যে আমাদের ভাইয়েরা, যেমন আমাদের সঙ্গে যারা রাজনীতি করেছে, আমাদের অনেক অনুজরা, তারা মনোনয়ন পেয়েছে ছাত্রদল করা। আমরা খুশি হয়েছি, আমরা অখুশি না। কিন্তু আমাদের দৃষ্টিতে আমরা নারীর ঊর্ধ্বে উঠতে পারলাম না। এই যে নারীর ঊর্ধ্বে না উঠতে পারার যে কষ্টটা সমস্ত বাংলাদেশ, অথচ বাংলাদেশ কিন্তু এটা মনে করে না। বাংলাদেশের জনগণ আমাদেরকে যারা চিনে তারা কিন্তু এইটুকু মনে করে যে আমরা সমাজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, দলের প্রয়োজনে আমরা নিজেদেরকে পরীক্ষা দিয়ে পরীক্ষিত হয়ে পাশ করার চেষ্টা করেছি। বাট এখানে কেন আমরা জানি না, আমি জানি না, ওরা বলতে পারবে ওদেরটা। আমি জানি না আমাদের ফলটা কোথায়, আমার ফলটা কোথায়। একটা মানুষকে কখন চিন্তা করা হয়, দেখেন একটা সিনিয়র নেতা কয়দিন এলাকায় যায়, ধরেন স্ট্যান্ডিং কমিটি, আমি নিজেকে ওটা মনে করি না, কিন্তু আমাদের লেভেলেও তো স্ট্যান্ডিং কমিটি হয়েছে, আমাদেরও তো একটা বয়স হয়েছে। তারা কয়দিন এলাকায় যায়? আমরা কিন্তু যতটুকু পেরেছি, এবং তাদেরকে বাংলাদেশে চিনে বা না চিনে, আমাদেরকে কিন্তু চিনে। একজন চেনা মানুষের কিন্তু আপনার সুপরিচিত হতে বেশিক্ষণ লাগে না, পরিচিত আপনার মুখ থাকলে। কুপরিচিত হতেও বেশিক্ষণ লাগে না। আপনি কুপরিচিতদের নির্ণয় করলেন, সুপরিচিতরা ঝরে পড়ে গেল, এটা তো হতে পারে না। আপনার প্রশ্নটা ছিল যে আমরা সুযোগটা পাচ্ছি না এখন পর্যন্ত, যতটুকু মনে হচ্ছে আরো যদিও সম্ভাবনা আছে, হয়তো সুযোগটা পাচ্ছি না। আপনি যে আমাকে এখানে ইনভাইট করেছেন, আমি শাম্মী আক্তার, বিএনপির সাবেক এমপি, বিএনপির সহস্থানীয় সরকার বিষয়ক সম্পাদক। আপনি আমাকে কি জন্য ইনভাইট করেছেন? একজন বিএনপি নেতা হিসেবে আপনি আমাকে এখানে ইনভাইট করেছেন। ডেফিনেটলি আমি যদি এই পর্যন্ত না আসতে পারতাম, আমার দল আমাকে এই জায়গায় না নিয়ে আসতে পারতো, আপনি আমাকে ইনভাইট করতেন না। আজকের যে জায়গায় আমি এখানে এসে বসেছি, সেটা দল আমাকে তৈরি করেছে দীর্ঘদিনে। এই জন্য আপনি আমাকে এখানে ইনভাইট করেছেন এবং আমি এই জন্য এখানে বসে আছি, আপনার কথার উত্তর দিচ্ছি। এখন প্রশ্ন আসে যে 237টা মনোনয়ন দেওয়া হয়েছে, এর মধ্যে আমাদেরকে দেওয়া হয়নি। আমার যারা সহকর্মী 2 জন বসে আছেন, আমরা শুধুমাত্র যে সংসদে আমাদের ভূমিকা রেখেছি তা নয়, আমরা রাজপথেও পুরুষের চেয়েও কোনো অংশে কম ভূমিকা রাখিনি, বরঞ্চ কোথাও কোথাও আমরা বেশি ভূমিকা রাখার চেষ্টা করেছি। ইভেন তো আপনি যদি দেখেন যে 1-11 সরকারের সময় আমাদের ভূমিকাটা যদি দেখেন, যখন পুরুষ মানুষেরা বের হইতে পারতো না, আমাদের বড় ভাইরা যারা সাবেক এমপি ছিলেন ওই সময়ে বা কেউ, তারা কিন্তু বের হইতে পারতেন না। যেমন আমাদের ইলিয়াস আলী সাহেব গুম হয়েছেন, উনি কিন্তু ওই সময় মানে ফেরারি জীবনযাপন করতেন। অনেকে জেলখানায় ছিল আমাদের নেতারা, কিন্তু ওই সময় আমরা কিন্তু রাজপথে ছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তখন অ্যারেস্ট করা হয়েছিল। আমরা তখন আন্দোলনগুলো কিন্তু আমরা মানে ধরে রাখার চেষ্টা করেছি এবং রাজপথে আমাদের ভূমিকা রেখেছি। সেই অনুযায়ী সেই 1/11 থেকে অদ্যাবধি, আজকে ধরেন 10 মাসের উপরে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সময় পর্যন্ত আমরা কি মনি এবং শাম্মী আসলে যে বিষয়গুলো বলেছে ওদের সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি। আমি যেটা বলছি, আর আপনি আমাকে প্রশ্ন করেছেন বিএনপি কি ভুল। দেখেন, আমরা আসলে এই দলের এতই নিবেদিত প্রাণ, এই দলকে আমরা এতটাই ওন করি যে কোনো জায়গায় আমার বাবা, আমার মা, আমার সন্তানদেরকে আমরা উপেক্ষা করি। সেই কারণে এই দলের ভুল আমরা এই আপনার মিডিয়াতে এসে তো প্রশ্ন, আমরা মূলত আমাদের যদি কোনো মানে এটাও ঠিক যে আমরা এখন যেই লেভেলে আছি সেই লেভেলটাই হলো নীতি নির্ধারণীতে আছে। আমাদের সিনিয়র একটা ধাপ আছে শুধুমাত্র, এর পরের ধাপ কিন্তু আমরা। এবং এরপর যেহেতু আমরা অনেক সিনিয়র হয়ে গিয়েছি, আমরা কিন্তু যে কোনো ফোরামে কথা বলার মতো আমাদের সেই ক্যাপাসিটি আছে, এবং আমরা যদি কথা বলি তারা
কখনো এই কথা শুনবে না এরকম কিন্তু না। তো সেই কারণে আমরা আমাদের ফোরামে অবশ্যই বলবো। তবে এই জায়গায় যেটা বলতে চাই, ওদের সাথে আমার একটু ভিন্ন জায়গা আছে। সেটা হলো যে 2008-এ আমাকে নমিনেশন দিয়েছিলেন, মানে মাদারীপুর সদর এবং রাজুর যে আসন, ওটা থেকে সরাসরি নমিনেশন দেওয়া হয়েছিল। এবং যেটা বলতে চাই যে এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে দেখেন, আমার বাবাও কিন্তু জাগো দল থেকে রাজনীতি করা, মানে আমার বাবার আদর্শ থেকে কিংবা বাবাকে অনুসরণ করেই মূলত এই দলের প্রতি ভালোবাসা প্রথম জন্মায়। সে কারণে এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো যে ওরা যেটা বলেছে যে নারী হিসাবে আমরা তো কোনো অংশেই পুরুষদের না, কোনো জায়গায় তো আমি বলবো আমরা 3 জন পুরুষদের চাইতে অনেক বেশি। ধরেন আমার মনির প্রায় 40 বছর, স্বামীরও কাছাকাছি আর কি। আমরা প্রায় 40 বছর যাবৎ কিন্তু রাজনীতি করি। 86 আমার শুরু হয়েছে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে। প্রথম যখন আমি ভর্তি হই, আমি এসেই দেখি ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছে। যেহেতু আমার বাবার বিএনপির নেতা ছিলেন, ওই সূত্র ধরে এসে দেখার সাথে সাথেই এসে কোনো দিকে কিন্তু তাকাই নাই, ছাত্র দলের প্যানেলে কাজ করা শুরু করেছি। এর পরবর্তীতে ধাপে ধাপে ইডেন কলেজের কনভেনার হয়েছি, পরবর্তীতে নির্বাচিত ভিপি হয়েছি 91-এ। তো এবং পরবর্তীতে ছাত্র দলের ধাপে ধাপে সেন্ট্রাল কমিটি, প্রথমে মেম্বার, তারপরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারপরে ভাইস প্রেসিডেন্ট, এটা হয়েছি। আমি যেটা ওই জায়গাটায় আমি নাই বললাম, আমি যদি এই 17 বছরে বলতে পারি, সামনে এখানে উল্লেখ করেছিল যে 111-এ যে আমাদের নারীদের যে একটা বিরাট ভূমিকা, আমাদের এই 3 জনের যে ভূমিকা ছিল, আমাদের সাথে আরো 2-1 জন ছিল, আমরা ওই সময় যদি রুখে না দাঁড়াতাম, সত্যিকার অর্থে আমার মনে আছে কোন একটা, সামনে নিশ্চয়ই মনে আছে, মনিরও মনে আছে, আমরা সিগনেচার কালেকশন করতে গিয়েছিলাম। অনেকেই কিন্তু ওই সময় ভয়ে অনেকেই সে সিগনেচারটা পর্যন্ত দেয়নি, মানে আমাদের সাবেক এমপিদেরকে সিগনেচার কালেকশন করতে গিয়েছিলাম ম্যাডামের পক্ষে কথা বলার জন্য, তারা ভয়ে কিন্তু অনেকে দেয়নি, অনেকে যোগাযোগই করে নাই। সেই সময় কিন্তু আমরা সত্যিকার অর্থে অনেকের নাম দিয়ে অনেক মানে সিগনেচার নিজেরাও দিয়ে দিয়েছি। আর 111-এর সময় আমার মনে আছে যে আমরা, খন্দকার দেলোয়ার সাহেব তখন মহাসচিব ছিলেন, আমরা সারাক্ষণ ওনাকে ঘিরে, আর এবং 111-এর সময় অনেক সময় কিন্তু রাজনীতি নিষিদ্ধ করে রাখতো, ব্যান করে রাখা হতো, কিন্তু আমাদের রাজনীতি 1 সেকেন্ডের জন্য বন্ধ ছিল না। আমরা কিন্তু 24 ঘন্টার মধ্যে তখন 18 ঘন্টা রাজনীতি করেছি। দেখা গিয়েছে সাবজেল থেকে শুরু করে সংসদ এরিয়াতে যত হতো আমরা এইটা অর্গানাইজ করতাম। কি নারীদের, ওই সময় নারীরাই আসলে, যে কারণে ওই সময়টা কিন্তু দেখা গিয়েছে যে নির্বাচন কমিশনার যে শামসুল হুদা ছিলেন সম্ভবত, ঠিক না স্বামী, তো সে বলেছিল যে বিএনপিতে তো শুধু নারীদেরকেই দেখতে পাই, মানে ওই এতটাই আমরা নারীরা, কারণ আসলে ওই সময় আমাদের যে সমস্ত নেতারা ছিলেন ম্যাক্সিমাম অনেকে জেলে গিয়েছিল আর অনেকে আত্মগোপনে চলে গিয়েছিল, তখন আমরা কিন্তু নারীরা। আর এই সময় মানে আমি আবার নির্বাচিত, মানে আমি সংরক্ষিত আসনের এমপি ছিলাম, ওই ন্যাম ফ্ল্যাটে আমি অবস্থান নিয়েছিলাম, ওই কারণে আমি নারীদেরকে ওই জায়গাটায় অর্গানাইজ, এবং ওরা, আমার মনে আছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে তার বাসায় যে গৃহবন্দী করে রাখা হয়েছিল, মানে তাকেও তো বের হতে দিতে না, সে সময় আমরা এই কয়েকজন নেত্রী কিন্তু মানে বিভিন্ন বাধা দেওয়া হতো, বিভিন্ন অ্যারেস্টি, যে কোনো সময় আমরা ওখান থেকে আমাদের তুলে নিয়ে যেত, কিন্তু আমরা ওগুলো উপেক্ষা করে কিন্তু আমরা এই করতে যেতাম। এবং ম্যাডামের প্রত্যেকটা, ম্যাডাম তো তখন অনেক সময় দেখা যেত যে কোনো অসুস্থ কোনো নেতা ইয়ে হয়েছে, এই উছিলা দিয়ে বের হতেন, আবার দেখা যেত ম্যাডাম কোনো মিলাদের আয়োজন, ওখানে ম্যাডাম যেতেন, আমরা ওই জায়গাটায় গিয়ে ম্যাডামের পাশে গিয়ে ঘিরে থাকতাম এই কাজগুলো। আবার 111-এর সময় স্বামীর একটা নিশ্চয়ই মনে আছে, আমাদের অ্যাক্টিং চেয়ার, আমাদের সারাক্ষণ কিন্তু কাজ থাকতো, আমরা সাবজেল, হাইকোর্ট, জজ কোর্ট এই এরিয়াতে প্রতিদিন, কারণ আমাদের কখন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আসা হতো, কখন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে আসা হতো, আমাদের আরফত রহমান কোকো ভাইকে, এই সময় যত, ওই সময় তো ডিজিএফআই, এনএসআই, মানে পুলিশের যত ধরনের ছিল, প্রোটেকশন ছিল, সব উপেক্ষা করে আমরা কিন্তু ওখানে, কিন্তু আমরা ওই সময় আমাদের সন্তানের কথা চিন্তা করি নাই, আমাদের পরিবারের কথা চিন্তা করি নাই, আমরা কিন্তু এই কাজগুলো করেছি। এটা গেল তো 111-এর সময়। আমরা সেই সময়টায় নারীরা যে বিরাট ভূমিকা রাখা হয়েছিল, যে কারণে নির্বাচন কমিশনটা বললো, ওইটার পরবর্তীতে যে আসলো আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2008-এর নির্বাচনের পরে, পরবর্তীতে যে নিশ্চয়ই মনে আছে মনি আর স্বামীর 18 সালে যে নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে অনেককে খুঁজে পরে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ ভাই আমাদের কয়েকজন ছাত্রনেত্রীকে ডেকে নিয়ে গেলেন, কারণ নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন আমরা কয়েকজন ছাত্রনেত্রী, 5 থেকে 6 জন ছাত্রনেত্রী আমাদেরকে নিয়ে, ওই তখন পল্টন অফিসেও অনেকে কিন্তু যাওয়ার ভয় করতো, আমরা গেলাম। যাবার পরে তিনি আমাদেরকে দায়িত্ব দিল সারা বাংলাদেশের
নেতাদেরকে কালেকশন করে তাদের নাম ঠিকানা ফোন কে কোথায় আছে ইভেন এমনও আমরা হয় নারীদেরকে আপনাদেরকে সামনে রাখা হতো। ওটা তো একটা খুব স্বাভাবিক ব্যাপার, ওটা তো ধরেন রাজনীতিতে যখন প্রথম এসেছি সেই থেকে শুরু, কিন্তু ওইটার পরে এই সময়টা তো আপনি মনে করেন এই যে আমরা যাচ্ছি আমাদের যে কোনো সময় ওখান থেকে তুলে নিয়ে যেত এরকম একটা। তার পরবর্তীতে ধরেন ম্যাডামকে যখন 2018-তে ম্যাডামকে যখন গ্রেপ্তার করা হলো, আমি তখন মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সেই কারণে আমাদের সভানেত্রী আমাদের সেক্রেটারি ওনারা ম্যাডামকে বিশেষ করে 16 সাল থেকে ম্যাডাম যখন ইসে যাচ্ছিলেন ক্যাঙ্গারু কোর্টে হাজিরা দিতে যাচ্ছিলেন, সেই সময়টায় সভানেত্রী সেক্রেটারি ওনারা চলে গেলেন, ম্যাডামের সাথে থাকতেন। আমাকে দায়িত্ব দেওয়া হলো, শাম্মীকে মনিকে দায়িত্ব দেওয়া হলো, এবং বিশেষ করে ওই সময়টায় আপনার মনে করেন যে এই হাইকোর্ট টু ম্যাডামের আলিয়া মাদ্রাসায় এই জায়গাটা আমরা সকাল 10টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত থাকতাম, এবং এই সময়টা ছিল জীবনের সবচেয়ে, কারণ ওই সময়টা আপনি মনে করেন যে কোনো মহিলাকে, এর আগে হয়তো কিছুটা মহিলাদের গায়ে হাত দিতে কিংবা কাপড় টান দিতে ভয় পেত, ওই সময়টাই এমন অবস্থা ছিল যে ছাত্রলীগ বলেন পুলিশ লীগ বলেন এরা যে কোনো সময় যে কোনো নারীকে শাড়ি ধরে টানতো, কাপড় খুলে ফেলতো, রাস্তায় ফেলে দিত। একদিকে আমাদের ওই আতঙ্ক, আর একদিকে হলো গ্রেপ্তার আতঙ্ক। এই সমস্ত উপেক্ষা করে আমরা কিন্তু 10টা টু 4টা পর্যন্ত, 4টা 4:30 যতক্ষণ পর্যন্ত ম্যাডাম মানে বের হয়ে না আসতেন ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে থাকতাম। এই কাজগুলো কিন্তু তখন কিন্তু অনেক পুরুষ নেতাকে আমরা খুঁজে পেতাম না, আমরা এই কাজগুলো করেছি। আরেকটা বিষয় হলো আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, যেহেতু আমি নির্বাচন মাদারীপুরে 2008 সালে করেছি, এবং প্রথম থেকেই আমরা তো সত্যিকার অর্থে আমরা যারা তৃণমূল থেকে উঠে আসা, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, আমরা তো সংরক্ষিত আসনের জন্য আমরা মানে রাজনীতি করি না। আমাদের প্রথম দিক থেকে ও যেটা বলছিল, যেমন ধরেন ওর ফ্যামিলি, আমার ফ্যামিলির সবাই আমেরিকায় থাকে 90 থেকে, আমরা 3 ভাই বোন, আমার 2 ভাই বোন, আমার ভাই আমেরিকাতে ডেন্টিস্ট, আমার ভাই গিয়েছেন 90-তে, আমার বোন গিয়েছে 93-তে। আমার ভাই অনেক চেষ্টা করেছেন আমি আমেরিকাতে চলে যাই, আমি কিন্তু যাই নাই। আমার দলকে ভালোবাসে, আমি যাই নাই আমার এলাকাকে ভালোবাসে। আমার মূল লক্ষ্য একটাই যে আমি ভালো কিছু করে জীবনে মানে বেঁচে থাকতে চাই, এবং মৃত্যুর পরে মানে কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকতে চাই। তিনজনে কিন্তু কখনোই গত এত সংকট গেছে কখনো কিন্তু আপনাদের দেশের বাইরে কখনো ছিলেন না, কোনোদিনই না। আমি এখানে আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই, সেমিনারে গিয়েছি না থাকার জন্য, পালিয়ে থাকা বা গোপন থাকা বা আত্মগোপনে থাকা, এই না এটা আসলে আমি এই জায়গায় একটু বলতে চাই, সেটা হলো যে 2024-এর নির্বাচনের আগে আমার তো ওই যে যখন আলিয়া মাদ্রাসায় ম্যাডাম এই হাজিরা দিতে যেতেন, ওই সময় 14টা মামলা হলো ওই এরিয়াতে, প্রত্যেকটা মামলায় আমার নাম ছিল, এবং সবগুলা মামলা আপনি মনে করেন যে এই হাজিরা দিতে সবসময় ইসে করতে যেতে হতো, এবং যে কোনো সময় বেল কেটে দিলে আমাকে নিয়ে যাবে এইসব। লাস্ট যেটা হলো 24-এর নির্বাচনের আগে একটা মামলা সাজা দিয়ে দিবে, মানে দিয়েই দিবে, কোন অবস্থাতেই আমি করতে পারছি না, মানে এটা থেকে মুক্তি পাচ্ছি না। তখন আমার ভাই মানে আমার ফ্যামিলির অনেকেই বললো যে তাহলে তুমি বিদেশে চলে আসো। আমাকে যখন বলছে, আমার বিশ্বাস করেন আমার মনে হয়েছে হৃদয়টা একদম ফাঁকা হয়ে যেত। বিদেশে আমাকে যেতে হবে, ওখানে থাকতে হবে, তারপরে কিন্তু ওটা ফেস করে সাজা করে তারপরে অনেক চেষ্টা করে যেটা করেছিলাম যে অনেক টাকার বিনিময়ে আমি মামলাটা জাস্ট নির্বাচনের থেকে একটা সপ্তাহ পিছনে নেওয়া যায় না। আমি জানি যে এটা নির্বাচনকে কেন্দ্র করে করা হচ্ছে, নির্বাচনটা হয়ে গেলে কিংবা নির্বাচন আমরা যদি প্রতিরোধ করতে পারি তাহলে ভিন্ন রূপ হবে। এটা করার জন্য আমি কিন্তু ওইটা করলাম, মানে মামলাটাকে মানে পিছিয়ে নিলাম। তো ওই সময়টা আমি বলি যে এই এত প্রতিকূলতার মধ্যে আমরা একদিনের জন্য 1 সেকেন্ডের জন্য কিন্তু আমাদের বিদেশে থাকার এত সুযোগ থাকার পরও, বিদেশেই তো বলা চলে যে আমাদের আরেকটা পরিবার, তারপরেও কিন্তু আমরা যাই নাই। তো এই এত কিছু। আর আরেকটা হলো যে ধরেন আমার নির্বাচনী এরিয়াতে যেটা বলবো, আমার পুরুষ যারা ক্যান্ডিডেট আছে আমারটা স্থগিত আছে, আশা করি যে দল আমাকে নমিনেশন দিবেন এই বিশ্বাস আমার আছে। সেটা হলো যে ধরেন নির্বাচন করবার এবং নির্বাচনে জয়লাভ করবার জন্য যা যা করণীয় সেই কাজগুলো তো আমি সবসময় করে গিয়েছি। আমি এখানে একটা এক্সাম্পল দিতে চাই, সেটা হলো যেমন ধরেন আমার এলাকাতে এটা বলতে পারেন বাংলাদেশে একটা ইতিহাস। আমি আমার পৈতৃক ভিটা, বিএনপি যখন 2001 সালে ক্ষমতায় ছিল, আমার পৈতৃক ভিটা আমি দান করেছি। সেটা হলো কি কারণে 100 এতিমদের এটাকে বলে শিশু সদন করবার জন্য দিয়েছি। এবং এখন আমার পৈতৃক ভিটা আমি দিয়েছি, সেটা হলো যে একটা ক্লিনিক করে দিয়েছি, যেখানে একজন ডাক্তার থাকে, MBBS ডাক্তার থাকে, এবং সেই ডাক্তার সপ্তাহে 2 দিন বিনা টাকায়
চিকিৎসা সেবা দিচ্ছে এবং তাদের যে প্রাথমিক ঔষধ সেগুলোও দিচ্ছে। এছাড়া ধরেন যে আমার এলাকার যেটা করা, আমি যখন এমপি ছিলাম সেই সময় ডেভেলপমেন্টের অনেক কাজ করেছি। আমি প্রত্যেকটা ওই 1 বছর মাত্র আমি সংরক্ষিত আসনে এমপি ছিলাম, আমি প্রত্যেকটা আমার এলাকার স্কুল মাদ্রাসা এবং মসজিদ মন্দির সবগুলাতে আমি টিয়ার আমি দেওয়ার ব্যবস্থা করেছি। এবং তখন আমি অনেকগুলা স্কুল কলেজে, আমার 2 আসনে যত স্কুল কলেজ আছে সেখানে কিন্তু আমি ডেভেলপমেন্টের কাজ করেছি। এবং আমি নাজিমউদ্দিন কলেজ সেখানে একটা মহিলা হোস্টেল করে দিয়েছি, আমি বেশ কিছু ব্রিজ কালভার্ট করেছি। আমার এলাকায় আপনি নিরপেক্ষ একটা নিয়ে দেখেন, মানুষ